আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হবে। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই নেতার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পেতে পারে। আলোচনায় উঠে আসতে পারে ভারত প্রসঙ্গ। নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11:30টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে বৈঠক। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন তিনি। সেখানে বাংলাদেশের গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উপর একমত হয়েছে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর এই প্রথম দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। বাংলাদেশের প্রধান সংস্কার সম্পূর্ণ করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী ১৮ মাসের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর এই নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার পাশাপাশি সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখার কথাও জানান সেনাপ্রধান। তিনি বলেন, যত যাই হোক মোহাম্মদ ইউনূস যাতে তার মিশন সম্পন্ন করতে পারেন তার সর্বোচ্চ সহায়তা দেবে সেনাবাহিনী। সোমবার ঢাকায় নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। কক্সবাজারের চকরিয়ায় ডুল জাহাজরায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজির সরোয়ার নির্জন নিহত হয়েছেন। আইএসপিআর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গেল রাতে ডুল হাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তানজিম সরোয়ার নির্জন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলা হাজরার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে তাকে কক্সবাজারে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ সময় ডাকাত দলের ৩ সদস্যকে আটক করা হয়েছে। অবরোধ শেষে সাজেকে আটকে পড়া পর্যটকরা সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় ফিরতে শুরু করেছে। সকালে পর্যটকবাহী পিকআপ চাঁদের গাড়ি ১১২টি, সিএনজি ২৩টি ও মোটরসাইকেল ১০৯টি সাজেক থেকে রওনা দেয়। এর আগে গতকাল বিকেলে প্রাইভেট হেলিকপ্টার যোগে সাজেক থেকে ঢাকায় আসেন অর্ধশতাধিক পর্যটক। রাঙামাটি ও খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে ৭২ ঘণ্টার অবরোধ গেল রাত শেষ হয়। এতে সকাল থেকে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে, স্বাভাবিকভাবে চলছে যানবাহন। লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়। যার যার অবস্থান থেকে প্রত্যেকেই সচেতন হয়ে ডেঙ্গু নিধনে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সকালে আরমানিটোলা সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর নিধন কার্যক্রম পরিদর্শনে ফিরে এসব কথা জানান। বলেন, ডেঙ্গুর সময় প্রথম দিনে জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া ডেঙ্গু নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 12টি টিম কাজ করছে। যারা দায়িত্বে আছেন তাদের সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। নিজ উদ্যোগে পাড়ায় পাড়ায় এবং মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার কথাও বলেন হাসান আরিফ। দুটো দরকার, একটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, লার্ভাসাইডের মেডিসিন দেওয়া, ফগিং করা ইত্যাদি, পরিষ্কার করা ইত্যাদি দৈনন্দিনভাবে। আর আরেকটা হচ্ছে জনগণের সচেতনতা। আমরা স্টাডি করে দেখছি যে 3 দিন 4 দিন পরে যখন পেশেন্ট ক্রিটিক্যাল হয়ে যায় তখন আর ঢাকার আশপাশ থেকে নিয়ে আসা হয়। ওই ফ্লুয়েঞ্জা, হালকা একটু জ্বর,
ঠান্ডা লেগেছে, এইগুলো বলে যেন আমরা এই ডেঙ্গুর সময়, ডেঙ্গুর সিজনে এগুলো যেন আমরা নেগলেক্ট না করি বা হালকাভাবে না নিই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। তার কাছ থেকে জানবো ডেঙ্গুর পরিস্থিতির খবর। রুবেল, ঢাকায় ডেঙ্গুর প্রকোপ এখন কেমন এবং ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর চিকিৎসা কেমন চলছে, ডাক্তাররা কি বলছেন এই বিষয়ে জানাবেন। মারফি, আসলে এখন চলছে ডেঙ্গুর মৌসুম। এই মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রচুর বাড়ে এবং ডেঙ্গুর রোগীর সংখ্যা জোয়ারের মতো আসতে থাকে হাসপাতালগুলোতে। ঢাকা মেডিকেলে গত 48 ঘন্টায় ভর্তি হয়েছে 65 জন রোগী এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত 12 জন রোগী ডেঙ্গু আক্রান্ত নিয়ে ভর্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন যে ঢাকা মেডিকেলের এইখানে ডেঙ্গু চিকিৎসা এখন পর্যন্ত 20টি সিট রয়েছে এবং 20টি সিটের বিপরীতে এখানে ডেঙ্গুর জন্য লড়াই করতে হচ্ছে অন্তত 65 জন রোগীকে। যেই কারণে মূলত সিটের পাশাপাশি দেখা গেছে যে ফ্লোরগুলোতে অর্থাৎ মেঝেতে রোগীর ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানকার চিকিৎসকরা বলছে তারা তাদের মতো চেষ্টা করছে, কিন্তু শেষ মুহূর্তে অনেকে চলে আসে জটিল করে, সেই ক্ষেত্রে সেই ধরনের রোগীর মৃত্যু ঝুঁকি থাকে। গতকাল একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে এবং আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে রোগী আসছে, শুধু ঢাকা মেডিকেল না অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও দেখেছি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে এবং যেই কারণে এটি উদ্বেগেরও। আপনারা একটু আগে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে স্থানীয় সরকার উপদেষ্টা বলছিলেন যে ডেঙ্গুর বিষয়টি তারা বুঝতে পারছেন যে পরিস্থিতি খারাপ হচ্ছে এবং তারা বলছেন যে 12টি টিম কাজ করছে ইতিমধ্যে। কিন্তু যেই সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে গত জুন জুলাই মাসে যারা ডেঙ্গু নিয়ে কাজ করে তারা যে প্রেডিকশনটি করেছিল যে সেপ্টেম্বর অক্টোবরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে, মৃত্যুর সংখ্যা বাড়বে, কিন্তু সেই সময় যদি উদ্যোগ নেওয়া হতো বা মশা মারার উদ্যোগ নেওয়া হলে এটি এত মারাত্মক আকার ধারণ করতো না। তবে যারা মশা নিয়ে কাজ করে তারা বলছেন যে এই মুহূর্তে মশাগুলি ফ্লাইং করছে, অর্থাৎ উড়ছে, উড়ন্ত মশা ডেঙ্গু রোগীকে কামড়ে ভালো মানুষকে কামড়ালে ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। সেই কারণে যেটি বলা হচ্ছে এখনও উড়ন্ত মশা মারতে হবে। উড়ন্ত মশা না মারলে দেখা গেছে যে এই পরিস্থিতি আগামী মাসে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তবে যাদের ডেঙ্গু আক্রান্ত হয়, অর্থাৎ ডেঙ্গু আক্রান্ত কিংবা যাদের জ্বর হয়, তাদের দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ডেঙ্গুর টেস্ট করার পাশাপাশি মূলত যাদের মূলত ডেঙ্গু হবে মানে ডেঙ্গু আশঙ্কা রয়েছে কিনা সেটি মূলত আসলে এখনই পরীক্ষা করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। এছাড়া ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি বাড়বে বলে মনে করছেন তারা। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ খবর। মারফি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গুর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন এবং এই বিষয়ে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে? মারফি, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামে দিন দিন ডেঙ্গুর পরিস্থিতি বেড়ে চলছে। কোনোভাবে কিন্তু আসলে ডেঙ্গুর যে পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত 24 ঘন্টার রিপোর্ট আমরা এখনও জেলা সিভিল সার্জন থেকে পাইনি। তার আগের 24 ঘন্টার রিপোর্ট আমরা পেয়েছিলাম। তার আগে 24 ঘন্টায় 12 জন আক্রান্ত হয়েছিলেন এবং সেই সাথে একজন মৃত্যুবরণ করেছিলেন। এই 2024 সালে টোটাল মৃত্যুবরণ করেছেন 24 জন, 13 জন এবং সেই 13 জনের মধ্যে শুধুমাত্র চলতি মাসেই কিন্তু মারা গেছে 8 জন। যে 13 জন মারা গেছে সেই 13 জনের মধ্যে 8 জন হচ্ছে যে নারী, 2 জন পুরুষ, 3 জন শিশু রয়েছে। আসলে কোনোভাবেই কিন্তু আসলে ডেঙ্গুর পরিস্থিতি চট্টগ্রামে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিদিনই কোনো না কোনো হাসপাতালে নতুন নতুন করে ডেঙ্গু আক্রান্ত যারা হতেন তারা আসতেন। আর বিশেষ করে মফস্বলে যারা আক্রান্ত হতেন তারা কিন্তু আসলে বাসা বাড়িতে থেকে চিকিৎসা নিতেন, তারা হাসপাতালে আসতেন না। আর যখনই হাসপাতালে আসতেছেন তখন আসলে একদম শেষ মুহূর্তে আসতেছেন বলে ডাক্তাররা জানিয়েছেন, তখন আসলে অনেকটা কিছু করণীয় থাকে না। তবে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সচেতনতা হওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেরকম কোনো কার্যক্রম আমরা আমাদের চোখে পড়েনি এবং জনগণও জানিয়েছেন তারাও কিন্তু দেখেনি কোথাও কীভাবে ওষুধ ছিটাতে, সেটা কিন্তু দেখেনি। এরপরও সিটি কর্পোরেশন দাবি করছে তারা ওষুধ ছিটাতে, কিন্তু যেই ওষুধ ছিটাতে বলে তারা দাবি করছেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তবে জেলা সিভিল সার্জন বলি, উপজেলা প্রশাসন বলি, জেলা প্রশাসন বলি কিংবা জেলা প্রশাসক বলি, কেউ কিন্তু ডেঙ্গুর সচেতনতা নিয়ে কোনো ধরনের লিফলেট কিংবা কোনো প্রোগ্রাম করছে এটা দেখা যায়নি বলে অভিযোগ করেছেন সাধারণ জনগণ। তবে যেভাবে পারছে কিন্তু সেভাবে চলছে। বাসাবাড়ি আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হলেও কিন্তু আসলে রাখা হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রামে প্রতি রাতেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই গুড়ি গুড়ি বৃষ্টিতে আসলে পানি জমছে। এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। মারফি, সাইফুল মাহমুদ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তেজগাঁও শেরেবাংলা নগর থানার আরও 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় সাবেক
আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সকালে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর পাশাপাশি 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকিদের গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে আদালতে হাজিরের নির্দেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। আদালতে এই আসামিদের হাজিরা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়। চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ডাইরেক্ট চাইনিজ রাইফেল দিয়ে এই ছাত্র জনতার বুকে গুলি চালায়। তার মততেই এই হত্যাকাণ্ডটা হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। সংবিধানের পরিপন্থী, মানবাধিকারের লঙ্ঘন। আমরা বলেছি যে এই মামলাগুলি রাজনৈতিকভাবে এবং আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমাদেরকে সম্পৃক্ত করে বারবার শুনানি দেখানো হচ্ছে। চট্টগ্রামে কিছুতেই কমছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে নিম্ন মধ্যবিত্ত পরিবারে মাস চালাতে হিমশিম অবস্থা। বাজারে প্রতি কেজি বেগুন 80 টাকায় বিক্রি হচ্ছে, লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, টমেটো 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, প্রতি ডজন ডিম বিক্রি করা হচ্ছে 100 থেকে 160 টাকায়, পেঁয়াজ 110 টাকা, রসুন ও আদা 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি 220 টাকা, সোনালী মুরগি 340 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে মিঠা পানি ও লবণাক্ত পানির মাছের দাম। বাড়তি ছোলা, মসুর ডাল, খেসারি সহ মুগ ডালের দাম। গরুর মাংস ও খাসির মাংস বাড়তি দামে বিক্রি হচ্ছে। রাজধানী ঢাকা সহ দেশের সব মেট্রোপলিটন এলাকার বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে 7 দিন কার্যকরের ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ছাত্রদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এমন ঘোষণা দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। এখন থেকে সপ্তাহে 7 দিনই ছাত্ররা বাস ভাড়ায় 50% ছাড় পাবেন। এর আগে বিআরটি এর এক প্রজ্ঞাপনের মাধ্যমে 2021 সালের 1 ডিসেম্বর থেকে শুক্রবার, শনিবার ছাড়া সপ্তাহে 5 দিন বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর ছিল। ছাত্রদের হাত ধরে 52 এর ভাষা আন্দোলন, 71 এর স্বাধীনতা এবং 2024 সালে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে উল্লেখ করে ছাত্রদের এমন সুবিধা দেওয়ার কথা জানায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর 1300 লক্ষ্যবস্তুতে 650টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 492 জন নিহত ও 1600-র বেশি আহতর খবর নিশ্চিত করে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের লেবানন বিষয়ক সংস্থা ইউনিফিল। তারা বিষয়টি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। এর আগে লেবাননে ব্যাপক ও সুনির্দিষ্ট হামলা চালাতে যাচ্ছে বলে সতর্ক করেছিলেন আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হেগারি। সে সময় তিনি লেবাননের লোকজনকে নিজেদের নিরাপত্তার স্বার্থে হিজবুল্লাহ অবস্থান থেকে দূরে সরে যেতে বলেছিলেন। লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ফোনে এ সংক্রান্ত সতর্ক বার্তাও পাঠানো হয়। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। নারী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে 2 দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী দল। সোমবার মিরপুরে ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করছে মারুফা আক্তার, রাবেয়া খানরা। দেশের মাটিতে বিশ্ব মঞ্চে খেলার সুযোগ হাতছাড়া হলেও সংযুক্ত আরব আমিরাতে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছু করতে চান সহ অধিনায়ক নাহিদা আক্তার। টুর্নামেন্টে ভালো কিছু করতে প্রস্তুতিও বেশ ভালো হয়েছে বলে জানান তিনি। আগামী 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।